জয়গুরু বন্ধুরা, বিশেষ করে আমার যুবক বন্ধুরা যারা জীবনটাকে শেষ করে দিতেছেন একটি অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে, যারা ওই খারাপ জগৎ থেকে, খারাপ নেশা থেকে বের হয়ে আসতে পারতেছেন না, অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়েই যারা ওই ওয়েবসাইটে ঢুকে যাচ্ছেন এবং ওখানে গিয়ে জীবনটাকে শেষ করে দিতেছেন, আজকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এমনও হতে পারে আজকের ভিডিওটা আপনার জীবনটাকে বদলে দিতে পারে। অর্থাৎ আজকে আমি এমন একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি। ঘটনার প্রেক্ষাপটটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আর কোনো কিছুর দরকার নেই, আজকেই পারবেন জীবনটাকে পরিবর্তন করতে। শুধু মন দিয়ে কথাগুলো শুনতে থাকুন। এক মমতাময়ী দুঃখিনী মায়ের গল্প বলবো আজকে আপনাদের কাছে। দুঃখিনী মায়ের গল্প, জনম দুঃখিনী মা। জনম দুঃখিনী কেন বলতেছি? ভদ্র মহিলার স্বামী মারা গেছে এই একটি সন্তান জন্ম দেওয়ার পরে, অর্থাৎ সন্তানের যখন 11 মাস বয়স তখন ভদ্র মহিলার স্বামী মারা গেছে। সেই জন্য বলতেছি এক জনম দুঃখিনী মা। সেই মা তার একমাত্র সন্তানটাকে তিলে তিলে বড় করতেছিল। সন্তানটা বড় হয়ে গেছে, এসএসসি পাশও করে ফেলেছে, ভালো রেজাল্ট করেছে, ইন্টারে অ্যাডমিশন নিয়েছে, পড়াশোনা ভালোই চলতেছিল। কিন্তু ওই সন্তানের একটি আবদার ছিল এই মায়ের কাছে যে মা, আমি এসএসসি পাশ করার পরে আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। তার আগ পর্যন্ত ওই ছেলেটার কাছে কোনো মোবাইল ছিল না। মায়ের কাছে একটা মোবাইল ছিল, তাও বাটন মোবাইল। এটা মায়ের প্রয়োজনে ছিল, কেননা মা দর্জির কাজ করত, অর্থাৎ মহিলাদের শাড়ি ব্লাউজ তৈরি করত এই ভদ্র মহিলা। এই দিয়েই কোন রকমের সংসারটা চালাতো। আর ওই একমাত্র তার চোখের মণি ওই সন্তানটাকে সে মানুষ করতেছিল। সন্তানটা ভদ্র মার্জিত, সন্তানটাকে কিন্তু অনেকে সাহায্যও করেছে, টাকা পয়সা মাঝে মধ্যে এই সন্তানটাকে দিত। ওই যে ভদ্র ছেলে, মার্জিত ছেলে, সেই জন্য দিত। এইভাবেই জীবনটা চলতেছিল। সমস্যাটা তৈরি হলো তখন যখন এই মহিলা তার সন্তানের আবদারটা রক্ষা করতে গেল। 7,500 টাকা দিয়ে একটা মোবাইল ছেলেটাকে কিনে দিয়েছে। ছেলেটা এত আবদার করতেছে, সেই মোবাইলটা সে এসএসসি পাশ করার পরেই কিনে দেয়নি। কখন কিনে দিয়েছে? এই যে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলো তখন কিনে দিয়েছে। তখন লাগেও, ভদ্রমহিলা বুঝতে পারছে যে সবার কাছে একটা মোবাইল থাকে, ওর কাছে যদি না থাকে বা ওর সাথে আমি কিভাবে যোগাযোগ করব। কলেজে ভর্তি করানো হয়েছে, সেই কলেজটা অনেক দূরে, সেই জন্য ছেলেটার সাথে যোগাযোগ করার জন্যও মোবাইলটাকে কিনে দিয়েছে। এই মোবাইলটাই জীবনে কাল হয়ে দাঁড়ালো, তার সংসারে অন্ধকার নেমে আসলো। ওই মোবাইলটা কিনে দেওয়ার 1 মাস পরও এই ছেলেটা ভালোই ছিল, হাসি খুশি ছিল, বন্ধু বান্ধবের সাথে মিশতো, সুন্দরভাবে কলেজে যাতায়াত করতেছিল। ছেলেটা 4টা টিউশনি করাইতো। ছেলেটা এত ভদ্র ছিল, ওই টিউশনির টাকাটাও মায়ের হাতে তুলে দিত। এমনও তো হতে পারতো ছেলেটা নিজে থেকে একটা মোবাইল কিনে ফেলতে পারতো টিউশনির টাকা দিয়ে, না, সেটা সে করেনি। তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা ভদ্র মার্জিত, মায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিল এই ছেলেটা। 1 মাস পরেই ঘটলো অন্যরকম এক ঘটনা। হঠাৎ করেই ছেলেটা একদিন মুখ চোখ কালো করে মাকে বলতেছে যে মা, আমার কলেজে যেতে ইচ্ছে করতেছে না। মা ভাবলো হয়তো শরীরটা খারাপ, কেননা অনেক রাত পর্যন্ত সে পড়াশোনা করে। এখন কি হয়েছে, মা জানে যে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে, কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেছে। এটা মা বুঝতে পারেনি। ছেলেটা আলাদা একটা ঘরে থাকতো, মানে আলাদা একটা দোচালা ঘর ছিল, ছোট্ট একটা ঘর। ওই ছেলেটার জন্য আলাদাভাবে ঘরটা করা হয়েছে। আগে যখন ওই ছেলেটা পড়াশোনা করত তখন দরজা খোলা রাখতো, কারণ মা যে কোনো সময় পানি নিয়ে যেতে পারে বা টুকটাক কোনো খাবার টাবার ছেলের লাগলে সেটা নিয়ে যেতে পারে। মাঝে মধ্যে মা রাতের বেলাতে চা করে দিত, সেই জন্য ওই ছেলেটা ঘরের দরজা খোলা রাখতো। কিন্তু এখন যেটা হইতেছে সেটা হলো ছেলেটা ঘরের দরজা বন্ধ করে দিয়ে পড়াশোনা করে। মা ভাবতেছে পড়াশোনা ঠিকই করতেছে, কিন্তু দরজা বন্ধ করে যে কি পড়াশোনা করতেছে এটা তো মা বুঝতে পারেনি। এই আস্তে আস্তে ছেলেটা 2 দিন কলেজে যায়,
বাকি দিন আর কলেজে যায় না। আর এখন কি করে, এখন চুপচাপ শুধু দিনের বেলাতেও ঘরের মধ্যে বসে থাকে। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো। হঠাৎ করেই মা লক্ষ্য করলো ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাইতেছে। ঘটনাটা কি, এর আগে তো অনেক বেশি পড়াশোনা এই ছেলেটা করেছে, তারপর তো চেহারাটা কখনো এরকম নষ্ট হয়ে যায়নি, হঠাৎ করে নষ্ট হয়ে গেল কেন? তখন ছেলেটাকে ডেকে মা একদিন জিজ্ঞেস করলো, ছেলেটার নাম সীমান্ত। মা জিজ্ঞেস করলো, সীমান্ত তোমার সমস্যাটা কি বাবা, কি হয়েছে তোমার? তখন ছেলেটা বললো যে না মা, আমার কিছুই হয়নি, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগে না, আমার কেন জানি মাথাটা চক্কর দেয়, বাহিরে যেতে ইচ্ছে করে না, আর আমার মাঝে মধ্যে বমি বমি লাগে। তখন মা ভাবলো সম্ভবত শারীরিক কোনো সমস্যা হয়েছে। মায়ের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য দিয়ে একজন ডাক্তারের কাছে দেখাইলো। ডাক্তার প্রেসক্রিপশন করে ওষুধ টষুধ দিয়ে দিল, কিছু ভিটামিন ফাইল টাইল দিয়ে দিল। এর মধ্যে অনেক কবিরাজও দেখানো হয়েছে, অনেক কবিরাজ বলে দিয়েছে যে ওকে জিনে ধরেছে, সেখানে ঝাড়ফুঁকও করা হয়েছে, বাট ছেলেটা সুস্থ হইতেছে না। দিনের পর দিন ও আস্তে আস্তে নেতিয়ে যাচ্ছে। এখন এমন একটা অবস্থা হয়েছে, এখন সে বিছানা থেকে উঠতে পারে না, কিন্তু সে ওই মোবাইলটা কাছে সবসময় রাখতেছে। মা এই ঘটনাটা দেখে একদিন হাওমাও করে কাঁদতেছিল আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছিল যে আমার ছেলেটাকে তুমি বাঁচাও। তখন ওই ছেলেটা মাকে ডেকে নিয়ে তার ঘটনা খুলে বলল। তখন মায়ের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তখন সে কি করবে সে বুঝতে পারতেছে না। একজনের পরামর্শ মতো সে একজন মানসিক রোগের ডাক্তারের কাছে তাকে নিয়ে গেল। মানসিক রোগের ডাক্তার এই ছেলেটার সব ঘটনা শুনে তাকে ওষুধ লিখে দিল। সেই ওষুধ খাওয়ার পরে এখন অবস্থাটা হয়েছে, এখন আগে যেটুকু শরীরে শক্তি পেত এখন সেই শক্তিটুকু হারিয়ে ফেলতেছে। এখন সে এতটাই দুর্বল হয়ে গেছে। এখন সে করবেটা কি? আর ইতিমধ্যে এই ছেলেটা নাকি আমাদের চ্যানেলের অনেক ভিডিও সে দেখেছে। ছেলেটাও গোপনে গোপনে আপ্রাণ চেষ্টা করতেছিল এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু সে পারতেছিল না। একদিন সে অর্থাৎ এই ছেলেটা তার মাকে একদিন আমাদের একটা ভিডিও দেখাইছে যে মা, আমি এই ভদ্রলোকের সাথে কথা বলার সাহস পাচ্ছি না, এই লোকটার সাথে তুমি একটু কথা বলো। উনি হিন্দু মানুষ, মানে আমার কথা বলছে যে উনি হিন্দু মানুষ, আমার বিশ্বাস মা উনি যদি আমাকে চিকিৎসা করে বা কাউন্সেলিং করে আমি সুস্থ হয়ে যাব, মা তুমি একটু এই লোকের সাথে কথা বলো। তখন ওই ভদ্র মহিলা আমার কাছে কল করেছে, আমাকে কল করে সে বলতেছিল বাবা তোমাকে আমি তুমি করে বলতেছি, আর সবচেয়ে বড় কথা তুমি আমার স্বজাতি, এখন আমার এই ছেলেটাকে বাঁচাতে হবে। আর এতক্ষণ যে হিস্টোরিগুলো বললাম ওই ভদ্রমহিলা কিন্তু ওই দিনই আমাকে কল করে এই কথাগুলো বলছিল। তখন ওই ভদ্রমহিলাকে আমি বললাম যে হ্যাঁ কাকিমা, আমি আপনার ছেলের চিকিৎসা করব, ও সবকিছু জানে, যেহেতু আমাদের ভিডিও দেখেছে ও সবকিছু জানে, কিভাবে কাউন্সিলিং করতে হবে ও সবকিছু জানে। টাকার কথা আপনাকে বলেছে কিনা? তখন বললো যে না বাবা, আমাকে তো টাকার কথা কিছু বলেনি। আমি বললাম যে 4,500 টাকা লাগবে, 7 দিন আমি শুধু ওর সাথে কথা বলবো। তখন সে বলতেছে বাবা আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো, আমার ছেলেটাকে এমনিতে কোনো ব্যবস্থা করা যায় না, আমাকে একটু উপকার করো বাবা। আমি বললাম কাকিমা কিছু মনে করবেন না, ওই জায়গাটায় আমি খুব কঠিন এবং কঠোর, 100 টাকা কম হলেও আমি ওর কাউন্সিলিং করাবো না, আমি করাইতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, আমি যদি টাকা ছাড়া ওকে কাউন্সিলিং করাই ও সুস্থ হবে না কাকিমা। মানে আমি একটু কঠোর আচরণ করলাম, এটা ওর স্বার্থে, অর্থাৎ ওই ছেলেটার স্বার্থে। কেননা ওর মা যখন আমার সাথে কথা বলতেছিল তখন ওই ছেলেটা পাশে ছিল, আমি চাচ্ছিলাম ওর ভেতরে একটা অন্যরকম জেদ তৈরি হোক, সেই জন্য আমি সরাসরি না করে দিলাম যে না 100 টাকা কম হলেও আমি কাউন্সেলিং করাবো না। তখন ওই মহিলা বলতেছে বাবা রে আমি এখন করবোটা কি বাবা, আমার ছেলেটাকে তো বাঁচাতে হবে। তখন ওই মহিলাকে আমি একটি পরামর্শ দিলাম, আমি বললাম কাকিমা ওই সীমান্তর কাছে যে মোবাইলটা আছে ওই মোবাইলটা আপনি আজকে বিক্রি করে দেবেন। পরে বলতেছে বাবা এটা কেমন কথা বলতেছো তুমি? আমি বললাম হ্যাঁ কাকিমা, আপনি যদি অন্য জায়গায় থেকেও টাকার ব্যবস্থা করে আমাকে দেন তারপরও আমি ওই সীমান্তকে মোবাইল বিক্রি করিয়েই ছাড়বো, আমি ওই মোবাইল ওর কাছে রাখতে দেব না। পরে বলতেছে কেন? আমি বললাম এটাই তো মেইন কারণ, বাঁশিও আর বাজবে না, রাধাও আর নাচবে না। মহিলাটা বুঝতে পারছে কথাটা।
তখন মহিলা বলল, ঠিক আছে, আমি ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে আজকেই বিক্রির ব্যবস্থা করতেছি। সেই মহিলা তার পরের দিন সকাল 9টার সময় আমাকে কল দিয়ে বলতেছে, হ্যাঁ বাবা, আমি টাকার ব্যবস্থা করেছি, এখন টাকা কিভাবে তোমার কাছে পাঠাবো? আমি বললাম, টাকাটা আপনি সীমান্তর হাতে দেন। মানে আমি চাচ্ছিলাম সীমান্তর হাত দিয়ে টাকাটা পেমেন্ট করার জন্য। তখন ভদ্রমহিলা বলতেছে, বাবা, সীমান্ত তো বিছানায় থেকে উঠতে পারে না। আমি বললাম যে সীমান্তর কাছে আপনি মোবাইলটা দেন, আমি সীমান্তর সাথে কথা বলি। তখন সীমান্তর সাথে আমি 2-3 মিনিট কথা বললাম। মানে 2-3 মিনিট কি বললাম সেটা আপনাদের বলা যাবে না। সীমান্ত বলতেছে যে, স্যার আমি এখন পারবো, আমি দোকানে যাচ্ছি টাকা পাঠানোর জন্য। কি দিলাম ওর মনের ভিতরে, না না কোনো জাদুটোনা মন্ত্র না, সাহস দিয়েছি, এনকারেজ করেছি, ওর ভেতরে সুপ্ত আগুনটাকে জ্বালিয়ে দিয়েছি। ও যেন একটু শক্তি ফিরে পায়, ও যেন বিছানা থেকে উঠতে পারে, সেই জন্য 2-3 মিনিট কথা বলেছি। তখন সীমান্ত বলতেছে, আমি পাঠিয়ে দিতেছি। সীমান্ত পাঠিয়ে দিয়েছে। ওই দিনই বিকেল 5টা থেকে সীমান্তকে আমি কাউন্সিলিং শুরু করলাম। তৃতীয় দিনই সীমান্ত আমাকে বলতেছে যে, স্যার আমি কিন্তু নতুন করে আবার টিউশনি শুরু করেছি, স্যার আমি কি আর কিছু টিউশনি বাড়িয়ে নেব কিনা? আমি তখন সীমান্তকে বললাম যে, বাবা আস্তে আস্তে নাও, এখনো শরীরটা দুর্বল আছে, তুমি যে কয়টা টিউশনি করাইতে পারো আপাতত সেই কয়টাই করাও, অর্থাৎ বাড়তি চাপ নিও না, কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। বাস, সীমান্ত আমার কথা মতো চলা শুরু করেছে। সঠিক পথে ফিরে আসার এক বাস্তব ঘটনা আপনাদের মধ্যে শেয়ার করলাম। এখন অনেকেরই প্রশ্ন জেগে গেছে, আমি হিন্দু মানুষ হয়েও কেন আরেকজন হিন্দু মানুষকে সাহায্য করলাম না? কেন ওই দুঃখিনী মায়ের চোখের জলের কোনো মূল্য আমার কাছে ছিল না? কেন ছিল না? ছিল না এই জন্য, আমি যদি সীমান্তকে ফ্রি কাউন্সেলিং করাইতাম, সীমান্ত সুস্থ হতো না। ওই যে যে টাকাটা সীমান্তর হাত দিয়ে পেমেন্ট করিয়েছি, এটা একটা সাইকোলজিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ ওকে যদি আমি ফ্রি কাউন্সেলিং করাইতাম, ও জীবনেও সুস্থ হতো না। কেননা ও তো এর আগে থেকেও আমাদের ভিডিও দেখতেছিল, পারতেছিল না তো এখান থেকে বের হওয়ার জন্য। শুধু ওই টাকার চাপটা আমি কাজে লাগিয়ে দিয়েছি, আর কোনো কিছু না। আপনারা পারবেন না ফিরে আসার জন্য? পারবেন। আমি এটা বলতেছি না যে আমার কাছে কাউন্সেলিং করেন না, আপনারাও পারবেন। শুধুমাত্র ওই মোবাইলটা জীবন থেকে সরিয়ে ফেলুন আর ক্রিয়েটিভ কাজে ব্যস্ত হয়ে পড়ুন, ওই সীমান্তর মতো।